সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রথম ভোট অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন চারজন অতিথি যারা জীবনে প্রথম ভোট দিবেন। তারা সবাই নতুন ভোটার। চলুন একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমরা প্রথমে যাব, আমার বাম পাশে দুজন নারী আছেন, উনাদের কাছে। একদম সর্ববামে আছেন জনাব ইফফাতারা বিলকিস তন্নি, তারপরে আছেন ফাতেমা খানম লিজা, আমার ডান পাশে আছেন ইফাজ জামাল জিলান, এরপর আছেন চৌধুরী সাইফুল ইকবাল। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত। তো একজন ভোটার হিসাবে আপনারা প্রথম নির্বাচনে ভোট প্রয়োগ করতে যাচ্ছেন। নতুন ভোটার হিসাবে আমরা প্রথমেই আপনার অনুভূতিটা জানতে চাইব। আমি যেহেতু একজন নতুন ভোটার, আমি যোগ্য, সততা এবং এমন ব্যক্তিকে ভোটটা দিব যে হচ্ছে দেশের কল্যাণে কাজ করবে, সততার সাথে কাজ করবে। আর আমি চাইবো যে সে যাতে কর্তব্যপরায়ণ এবং ন্যায়নিষ্ঠাভাবে দেশটাকে পরিচালনা করে। আমি এমন ব্যক্তিকে ভোটটা দিতে চাইবো। আপনি কি মনে করেন তরুণদের যে ভোট প্রয়োগের যে বিষয়টা, তরুণদের এই ভোটে এই প্রার্থীদের জয় পরাজয় কি নির্ধারণ হবে, বা রাজনীতিতে দেশের রাজনৈতিক যে গতিধারা আছে এই গতিধারায় তরুণদের ভোট কোনো প্রভাব ফেলবে? অবশ্যই আমি এটা মনে করি যে আমাদের তরুণদের ভোটের মাধ্যমে রাজনৈতিক বিষয় যারা আছে ওটাতে প্রভাব পড়বে। বিকজ আমরা তরুণরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখি, সেটা অনলাইন হোক অফলাইন হোক, খবর পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখি যে কে কীরকমভাবে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে বা কিভাবে দেশটাকে পরিচালনা করবে ওগুলোর ব্যাপারে বক্তব্যটা রাখতেছে। তো আমরা মনে করি যে আমাদের পার্সপেক্টিভে আমরা যাদেরকে মনে করব যে তারা আসলেই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে এমন প্রার্থীকে আমরা ভোটটা দিব। আপনি যদি একজন জনপ্রতিনিধিকে প্রশ্ন করার সরাসরি সুযোগ পান, আপনি কোন বিষয়ে প্রশ্ন করবেন? আমি প্রথমত তার সততা নিয়ে প্রশ্ন করব যে সে আসলে কিভাবে সততার সাথে দেশটাকে পরিচালনা করবে, এবং তাকে আমি এটাও জিজ্ঞেস করব যে তার দেশ গঠনের পরিকল্পনাটার কীরকমভাবে সে বাস্তবায়ন করবে। আমাদের তরুণ সমাজদের বড় একটা অংশ এখনো বেকার। তো আপনি যেই প্রার্থীকে ভোট দিবেন তার এই বিষয়ে তাকে আপনি কি বলতে চাইবেন? পরামর্শ বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। বেশিরভাগ তরুণ সমাজ কিন্তু এখনও বেকার। তো আমি এখন যে প্রার্থী হবে, মানে যে ভোটার, মানে ভোটের নিবে, তাকে আমি বলবো যে যাতে আমাদের তরুণ সমাজের জন্য যাতে একটা কর্মসংস্থান করে দেয়, যাতে আমাদের বাংলাদেশ যাতে পিছিয়ে না থাকে, অন্যান্য দেশের সাথে যাতে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে সামনে এগোতে পারে। আমি শুধু এটাই বলবো, আমাদের তরুণ সমাজের জন্য যাতে একটা ভালো কর্মসংস্থান করে দিতে পারে, যেটার মাধ্যমে আমরা নিজেরা কিছু করতে পারি। বাংলাদেশের রাজনীতিতে তরুণদের যে অংশগ্রহণ, সেটা নেতৃত্বে হোক কিংবা রাজনৈতিক ভাবনা থেকে বিভিন্ন মুভমেন্টে তাদের অবস্থান হোক, তরুণদের অবস্থান কি যথাযথ আছে, নাকি সেটা আরও বাড়ানো কমানো উচিত? আমি বলবো যে সেটা একটু বাড়ানো উচিত, কারণ এখন অনেকে হচ্ছে যে অবহেলার জন্য অনেকে ভোট দেয় না। আমি বলবো যে যাতে যদি ওরা ভোটটা দেয় তাহলে ওরা একটা সঠিক প্রার্থীকে ভোটটা দিবে, এমন প্রার্থীকে ভোটটা দিবে যে হচ্ছে সততার সাথে দেশ পরিচালনা করতে পারবে। কারণ আমরা অনেক দিক থেকে খবর আর প্রচারণা দেখে থাকি। তো আমরা মনে করি যে ওই দিক থেকে আমরা মানে ওই প্রার্থীটাকেই যাতে ভোট দিই যে হচ্ছে দেশের কাজে আসবে, দেশের উন্নতির কাজে আসবে এবং দেশের বিভিন্ন কাজে দায়িত্বটা নেবে। তরুণদের যে ভোট, যে ভলিউমের ভোট আছে বাংলাদেশে, এই ভোট রাজনীতি কি জয় পরাজয় নির্ধারণ করবে বলে আপনার মনে হয়? অবশ্যই আমি বলবো যে একটা ভোট দিয়ে কিন্তু অসংখ্য ভোট হয়। তো আমার একটা ভোটের জন্য কিন্তু জয় পরাজয় নিশ্চিত হইতে পারে, কারণ দোনো দিকে যদি ইকুয়াল ভোট হয়, আমার একটা ভোটের জন্য কিন্তু একদিকে বাড়া একদিকে কমা এমনও হইতে পারে। আচ্ছা, নতুন ভোটার হিসেবে আপনার ভিতরে এই অবহেলা আসছে কিনা, আমার একটা ভোটে কি হবে, আমি না। যাব না কেন্দ্রে, ভোট দিতে যাব না, এই জাতীয় কোনো অবহেলা বা মনোভাব আপনার কখনো আসছে কিনা? না, আমার এই জাতীয়, এখন যেহেতু আমি নতুন ভোটার, আমার এরকম অবহেলা আসে না, কারণ আমি মনে করি যে আমার একটা ভোট কাউকে জিতাইতেও পারে, আমার একটা ভোট কাউকে হারাইতেও পারে। তো জিলান, আপনি বলুন, আপনি যে প্রথম ভোট দিতে যাবেন, আপনার যে উত্তেজনা, এই সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন প্রথম ভোটার। তো আমি যদি আমার ফিলিংসটা ব্যক্ত করতে যাই, সেক্ষেত্রে আমি সবচেয়ে বেশি খুশি হব এমন কোনো প্রার্থীকে নির্বাচিত করতে পেরে যে আসলে আমরা যেহেতু তরুণ, আমাদের তরুণদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে, যে আমাদের তরুণদের ইচ্ছা আকাঙ্ক্ষা, তরুণদের চিন্তাভাবনাগুলোকে প্রায়োরিটি দিবে, এমন কোনো প্রার্থীকে যদি নির্বাচিত করতে পারি, সেক্ষেত্রে আমি বেশি খুশি হব। তো এইবার আসলে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে যে ভোট দিতে পারবো, এইরকম একটা চিন্তাভাবনা থেকে আমার আসলে অনেক ভালো লাগা কাজ করছে।
আচ্ছা, ভোট আপনি দিতে পারেন না যেহেতু ভোটার হন নাই, নির্বাচনী পরিবেশ তো দেখেছিলেন জি 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 কেমন বিভীষিকাময় অবস্থা ছিল, সেই অভিজ্ঞতা এবং আগামী নির্বাচন নিয়ে আপনার যে প্রত্যাশা, দুটোর একটু। জি, আমরা আসলে আমাদের গ্রাম অঞ্চলগুলোর ক্ষেত্রে যদি বলি, আগের যেসব নির্বাচনগুলো আমাদের বাড়ির পাশে কিন্তু কেন্দ্র ছিল, তো খুব সরাসরিভাবে পরিবেশ দেখার সুযোগ হয়েছিল আমার। সেক্ষেত্রে যদি বলি, আগের দিন রাতে এসে ভোট দিয়ে দেওয়া, ভোট কারচুপি করা, এমনও বলতে শুনেছি আমার দাদা আসছে, দাদা ভোট দিতে এসেছে, দাদা অথচ মারা গেছে কিন্তু দাদার ভোট দেওয়া হয়ে গেছে। তো এই ধরনের কিছু অনৈতিক নীতি অবলম্বনের ব্যাপারটাও আমরা দেখেছি। তো এক কথায় যদি বলি, বিগত নির্বাচনগুলোতে এক কথায় সুষ্ঠু নির্বাচন হয়নি, যেটা আমি সরাসরি প্রত্যক্ষভাবে দেখার সুযোগ হয়েছিল। তো আমি আমার জায়গা থেকে যদি চিন্তা করি, আগামীর যে বাংলাদেশ আমরা গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছি, সেই বাংলাদেশে এমন একটা নির্বাচন পরিস্থিতি হবে এবং এমন একটা নির্বাচনী পরিবেশ আমরা পাবো, যেখানে আমরা সুষ্ঠুভাবে ভোটটা আমরা এনশিওর করতে পারবো। যার ভোট যাকে মন চাইবে সে তাকে দিতে পারবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এরকম একটা নির্বাচনী পরিবেশ পাবো বলে আমার ধারণা। এবং এরকম যদি একটি নির্বাচনী পরিবেশ পাই, তাহলে আমি আসলেই বাংলাদেশের নাগরিক হিসেবে আমার আসলেই অনেক আমি আনন্দ বোধ করব। একজন জনপ্রতিনিধির কি কি গুণ থাকা উচিত? সব গুণ একজনের কাছে পাওয়া যাবে না, তারপরে কি কি গুণ আপনি প্রায়োরিটি দিবেন? আচ্ছা, একজন জনপ্রতিনিধির ক্ষেত্রে যদি আমি বলি, সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে গুণটা তার থাকা উচিত সেটা হচ্ছে সততা ও ন্যায়পরায়ণতা এবং নেতৃত্বের দক্ষতা। তো দেখা গেল একজন প্রার্থী তার দক্ষতা আছে কিন্তু তার মধ্যে সততা নেই, ন্যায়পরায়ণতা নেই, সেক্ষেত্রে সে তার কাজের ক্ষেত্রে আমাদের প্রতিনিধি হিসেবে যেসব কাজগুলো করবে, আমাদের যে প্রতিনিধিত্ব করবে, সেক্ষেত্রে সে সৎ থাকবে না। তো আমি চাইবো যিনি প্রার্থী হবে তিনি সর্বপ্রথম যে জিনিসটা মেনটেন করবে সততা এবং জনগণের কাছে জবাবদিহিতার একটা ব্যাপার স্যাপার, যেটা হচ্ছে আমার কাছে এই পরিমাণ অর্থ এসেছে, বরাদ্দ হয়েছে এই রাস্তার কাজের জন্য, এইসব কাজের জন্য। আমি চাই তিনি কাজগুলো করার পর জনগণের কাছে তুলে ধরুক যে এই টাকাগুলো এই খাতে ব্যয় হয়েছে, এই জায়গাগুলোই আমি টাকা ব্যয় করেছি। এরকম একটা জবাবদিহিতার আওতায় যাতে কোনো প্রার্থী আসে, আমি এরকম আশা করছি। ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি না দল নাকি নির্বাচনী ইশতেহার, কোনটাকে প্রাধান্য দেবেন? আসলে দল তো হচ্ছে একটা পরিচয় মাত্র, তবে সর্বপ্রথম আমি প্রাধান্য দেব প্রার্থীকে, এরপর আমি প্রাধান্য দেব ইশতেহারকে। যেমন সেই যে প্রার্থী যেই দলেরই হোক না কেন, তার একটা পার্সোনালিটি আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হোক, তার পার্সোনাল ক্যারেক্টার হোক। তো এবং এটাও দেখা উচিত সে কোত্থেকে উঠে এসেছে, এই ব্যাপারগুলো দেখা উচিত। আর প্রার্থীর ব্যাপারে যদি বলি, অনেকেই বলে আমি এমন করব অমন করব, ইশতেহারে লম্বা লম্বা কথা লিখলো অথচ সেগুলো বাস্তবায়ন করার কোনো নাম নেই। এরকম প্রার্থীকে আমরা চাই না। আমরা চাই এমন একজন প্রার্থী যে ইশতেহার নয়, কথা নয়, কাজে দেখিয়ে দিবে যে আমি এই করতে পারি। আমার নেতৃত্বের মাধ্যমে আমার প্রার্থী আমাদেরকে তার গুণবলী থেকে, নেতৃত্বের গুণবলী থেকে, তার চিন্তাভাবনা থেকে, তরুণদের প্রতি তার যে চিন্তাভাবনা, সমাজের প্রতি যে তার চিন্তাভাবনা, সেগুলো হচ্ছে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। বিগত দিনে আমরা দেখেছি, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা সুস্থ সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছি। সেই আন্দোলনে গণমাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো ভূমিকা রেখেছিল। আগামী নির্বাচনে তরুণ ভোটারদের ইনফ্লুয়েন্স করতে, তাদেরকে আগ্রহী করতে সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো ভূমিকা রাখবে মনে করেন আপনি? জি, অবশ্যই। সামাজিক যোগাযোগ মাধ্যমের তো অনেক বড় একটি প্রভাব রয়েছে, যেহেতু মানুষ এখন সামাজিকভাবে অনেক বেশি অ্যাক্টিভ এবং সামাজিকভাবে যে কোনো কিছুর একটা প্রভাব থেকেই যায়। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা খারাপ দিকও আছে, সেটা হচ্ছে রিউমার ছড়ানো, প্রপাগান্ডা। তো আমরা যদি রিউমার এবং প্রপাগান্ডাগুলোকে একপাশে রেখে পজিটিভ দিকগুলোকে যদি বিবেচনা করি, সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক কিছুই দেখতে পারি, বুঝতে পারি, একজন প্রার্থীর ব্যাপারে জানতে পারি, প্রার্থী তার নিজস্ব প্রচারণা চালাতে পারে, প্রার্থীর ভালো দিকগুলো উঠে আসে, খারাপ দিকগুলো উঠে আসে। তো এই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমটা অনেক বেশি বড় ভূমিকা রাখে বলে আমি মনে করি। আমাদের তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা কি আরও বাড়ানো উচিত কিনা, এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা রাখতে পারে? যে অবশ্যই তরুণদের রাজনীতিতে আগে যেভাবে অংশগ্রহণ ছিল না, আমি মনে করি আস্তে আস্তে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণটা বাড়ানো উচিত এবং এই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান অনেক বড় একটি ভূমিকা রাখতে পারে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ চালু করা, যেমন বিশ্ববিদ্যালয় ভিত্তিক ছাত্র সংসদ চালু হয়েছে, কিন্তু স্কুল কলেজগুলোতে
ঠিক ব্যাপকভাবে চালু হয় নাই। তো আমি মনে করি পলিসি মেকিংয়ের একটা জায়গা থাকে, তারপর হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, তারপর সবাই মিলে মিটিং করা, উন্মুক্ত আলোচনা করা, এইসব ব্যাপারগুলো যদি শিক্ষা প্রতিষ্ঠানে যেমন স্কুল কলেজগুলোতে যদি চালু করা যায়, তাহলে শিক্ষার্থীদেরকে রাজনীতিতে ইন্টারেস্টেড করা যাবে এবং তাদের প্রত্যক্ষভাবে অংশগ্রহণ আমরা পাবো ইনশাল্লাহ, এটা মনে করি। আপনি একজন জনপ্রতিনিধি যখন সরাসরি পাবেন, জি। একদম একটি প্রশ্ন করতে বলা হলে কোন প্রশ্নটি করবেন? হ্যাঁ, আমি যদি একজন জনপ্রতিনিধিকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাই, আমি তাকে প্রশ্ন করব যে পরবর্তী 5 বছর আপনি আসলে আমাদের জন্য কি কি রোডম্যাপ করেছেন, আমাদের তরুণদের জন্য, আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য আপনি কোন কোন কাজগুলো করে যেতে চান, তার একটি রোডম্যাপ আমি আপনার কাছে চাই। এরকম প্রশ্নটা আমি করতে পারি। ধন্যবাদ জনাব জিলান। আমরা এ পর্যায়ে যাব ফাতেমা খানম লিজার কাছে। জীবনের প্রথম ভোট দিবেন, এই যে একটা উত্তেজনা, সেই উত্তেজনাটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করুন। আসলে গত 16 বছরের পরিপ্রেক্ষিতে আমরা আসলে যেটা দেখেছি, মানে জন্মের পর পৃথিবীতে আমরা সূর্যের আলো দেখার পর থেকে যখন বুঝতে শিখেছিলাম, সেখান থেকে যেভাবে আমরা দেখেছি প্রত্যক্ষভাবে বা একদম সামনাসামনি যেভাবে দেখেছি নিজেদের এলাকাতে যখন ভোটগুলো হতো, বিশেষ করে আমি যদি একটু এক্সাম্পল দিই আমার ব্যাপারে শুরুতে, আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। সো সেখান থেকে আমার বাবা যখন নির্বাচন করতেন, লাস্ট 2018 সালে সংসদ নির্বাচন করেন। সো ওই সময়ে আমরা না খুব হচ্ছে একটা উৎসাহ নিয়ে বের হতে চাইতাম। সো সকাল 10টার দিকে আব্বুর হাত ধরেই গেলাম, মানে একটু হচ্ছে দেখতেছিলাম যে প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে কি অবস্থা। তো দেখলাম তালা মারা, কিন্তু ভিতরে ভোট হয়ে গেছে। কখন হয়েছে? রাত 12টার মধ্যে হয়ে গিয়েছে। সো এই যে বিষয়গুলা, এত একটা লং একটা জার্নি, বা আমরা কিন্তু তিক্ততা ছিল, ইভেন আমি কখনো কল্পনা করি নাই যে আমি একটা ভোট দিতে পারবো, ভোটার হব, তবে ভোট দিতে পারবো, এটা আমার স্বপ্নের বাইরে ছিল। বাট আমার ওই একটা তীব্র একটা আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল যে না, আমি একজন যোগ্য মানুষকে প্রতিনিধিত্ব করব। তো সেখান থেকে যে আজকে এই 24শে গণ অভ্যুত্থানের পর যে আমরা নিজেরা যেভাবে এই যে স্বৈরাচারকে হটানোর পর যে একটা ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছি, এটা আসলে একটা আবেগ ঘনময় একটা অনুভূতি, এটা আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি এবার নির্বাচনে কেমন পরিবেশ প্রত্যাশা করেন? অবশ্য এবার নির্বাচনটা একটু ভিন্ন মাত্রায়, গত 16টা বছর পর একটা নির্বাচন হবে। আমরা অবশ্যই চাই একটা সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল একটা নির্বাচন, এবং ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন যে সর্বাত্মক চেষ্টা তাদের পক্ষ থেকে করা হবে, এবং সরকারিভাবে সেই নিয়ম শৃঙ্খলা সহ যেই ধাপগুলো রয়েছে, নির্বাচনে যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেগুলো স্বয়ংসম্পূর্ণ করবেন। আমরা এটা আশা করি যে সুন্দর একটি নির্বাচন হোক, যেখানে কোনো মারামারি, হানাহানি বা কোনো রাজার বা কোনো নেতার কোনো ধরনের ওইটা যে একটা দলীয়করণ করে যে একটা বিগত সময়ে যে একটা ওই যে হানাহানির সৃষ্টি হয়েছিল, এমন কিছু হবে না। সুন্দর আমাদের দেশের যে হচ্ছে, আমার বাসায় যে আমার নানু আছে, আমার যে দাদু আছে, বয়স্ক মানুষ, সে সুস্থভাবে গিয়ে নির্বাচনে একজন তার ইচ্ছা মতো, তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে, এটা আমরা আশা করি। এই পরিস্থিতিতে তরুণদের রাজনীতিতে আরও অংশগ্রহণ বাড়ানো উচিত কিনা, এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা রাখতে পারে বলে মনে করেন? এক্ষেত্রে আমরা 5ই অগস্টের আগে যদি আপনি ছাত্র রাজনীতির কথা বলেন, মানুষ যদি ছাত্র রাজনীতি, যেমন আমি যখন ভার্সিটি এক্সাম দিই, তখন আমার বাবার মাথায় এটাই ঘুরতেছিল যে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, সেক্ষেত্রে একটা পলিটিক্যাল পরিবেশ যেখানে হচ্ছে তোমাকে জোর করে রাজনীতি করানো হবে। তুমি হলে থাকতে চাইলা, তোমাকে জোর করে যে কোনো একটা দলের মধ্যে থাকার জন্য চেষ্টা করা হবে। সো একটা ভয়ে থাকতো। তো তখন দেখা যেত কি, আমরা পলিটিক্সটা করতে মানে চাইলেও বা আমরা রাজনীতিতে আগ্রহ থাকলেও আমাদের বাবা মা বা আমাদের পরিবারের যে ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে তারা সম্মতি দিত না। অ্যাজ আ নারী, আমি একজন নারী হিসেবে আমার বাবা মা, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, সমাজ, সব কিছুকে উপেক্ষা করে আমাকে রাজনীতিতে আসতে হবে। তো 5ই অগস্টের পর যখন আমরা রাজনীতিতে আসি, দেখা যায় যে হাজার হাজার তরুণ একটা হচ্ছে আকাঙ্ক্ষা দেখায়, ইচ্ছা পোষণ করছে যে ওরা যেভাবে ভয়েস রেজ করছে, প্রতিটা বিষয়ে একটা অন্যায় হলে প্রতিবাদ করছে, এবং অনেকে অনেক সংগঠনের সাথে জড়িত। ক্যাম্পাসে যে হানাহানি হতো, আমাদের যে ক্যাম্পাসগুলো রয়েছে, সো এই জায়গা থেকে অনেকটা হচ্ছে মুক্তি পেয়েছে। এবং দেখা যেত যারা অ্যাপলিটিক্যাল স্টুডেন্ট, তারা কিন্তু এই একটা যেমন আমি একজন অ্যাপলিটিক্যাল স্টুডেন্ট ছিলাম, আমি এখনও
রাজনৈতিক জায়গায় সংযুক্ত হইনি, তবে আমার একটা ইচ্ছা রয়েছে, মানে হয়েছিল যে আমি হয়তো বা রাজনীতি করব। আপনারা দেখেছেন রিসেন্টলি যে সেখান থেকে আমি গত 1.5 বছরের আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে 5ই আগস্টের পরও বা কেন মানে আমরা রাজনীতি করতে এসেও কেন পিছপা হয়ে যাচ্ছি। তো সেখান থেকে দেখা যায় আমাদের দেশের যে বড় পার্টিগুলো রয়েছে বা বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা আমাদেরকে যদি সেই রোডম্যাপটা বা হচ্ছে সেই রাস্তাটা করে দেয়, তারা মানে এখানে দেখা যায় যে অনেকের একটা অনিচ্ছা থাকে, তারা অনিচ্ছা পোষণ করছে যে ওরা পড়ার টেবিলের স্টুডেন্ট, ওরা রাজপথে কি করবে, ওরা রাজনীতি পলিসি মেকিংটা কি করবে। আমরা মনে করি যে আমরা তরুণরা আমাদের যেই ব্রেইনে যেই বিষয়টা হয়, যে কোনো বিষয় নিয়ে আমরা অনেক বেশি ভাবি, আমরা এককেন্দ্রিকভাবে ভাবি না। তো সেই আমাদের যে ভাবনা প্রকাশ করি সেখান থেকে কিন্তু আমরা এটা আশা করতে পারি যে আমাদের দেশটা সামনে কিভাবে এগোতে পারি, বা একটা গণতান্ত্রিক দেশ, এখানে অবশ্যই রাজনৈতিক দলগুলো থাকবে, সেখান থেকে কিভাবে আমরা আসলে গণতন্ত্রটাকে প্রাধান্য দিয়ে এগোতে পারি। তো দেখা গেছে যে 5ই আগস্টের পর আসলেই তরুণরা রাজনীতি করতে চায়, সেই রাজনীতিটা যে আমরা যে স্লোগানটা দিই, ক্ষমতা না জনতা, জনতার হয়ে তরুণরা কথা বলতে চায়। তো এই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা রাখতে পারে তরুণদের আর অংশগ্রহণের জন্য? হ্যাঁ, খুব সুন্দর একটি এটা কোয়েশ্চেন করেছেন। আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচন হয়েছে, আজকে যোগসু নির্বাচন আয়োজন করা হয়েছে, জাকসু হয়েছে, চাকসু হয়েছে। তো আমরা যারা হচ্ছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি বা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি যারা পড়াশোনা করে, তাদের যে সংসদগুলো রয়েছে বা অনেক ইউনিভার্সিটি সংসদ নাই, এই সংসদগুলোকে আরো সচ্ছল করা। এবং যেমন আমাদের ক্যাম্পাসে কিন্তু সংসদ রয়েছে, আজকে প্রায় 10 থেকে 15 বছর ধরে সেই সংসদগুলো একদম অচল হয়ে গেছে এবং সেই ভবনগুলোর দিকেও তাকানো যায় না, এমন একটা অবস্থা। তো সেখান থেকে যখন এই সংসদগুলো যখন চালু হবে একটা ক্যাম্পাসে, যেহেতু আসলে আপনি চাইলে রাজনীতিটা নির্মূল করতে পারবেন না এবং ছাত্র রাজনীতি আপনি চাইলেই হচ্ছে এটা নির্মূল করতে পারবো না, সেখান থেকে একটা ক্যাম্পাসে আমি চাই সেখানে ছাত্র দল হোক, সেখানে ছাত্র শিবির হোক, বাম হোক বা অন্য যে কোনো দল হোক, প্রত্যেকটা সংগঠন মিলে যে আমরা সেখানে সুন্দর পলিসি মেকিং থাকবে, আমাদের মধ্যে কম্পিটিশন হবে, পলিটিক্যাল কম্পিটিশন হবে, তবে হানাহানি মারামারি যেটা অতীতে আমরা দেখেছি সেই রাজনীতি আমরা চাই না। তো সেখান থেকে আমাদের টিচারেরা, আমাদের যে শিক্ষকরা আছেন, তারা কোনো পলিটিক্যাল পারপাস সার্ভ না করে তারা যদি শিক্ষার্থীদের কথা ভেবে, দেশের কথা ভেবে আমাদেরকে যে সুযোগগুলো করে দেন এবং গভর্নমেন্ট থেকে সেই সুযোগগুলো করে দেওয়া হয়, এতে আমার মনে হয় যে অ্যাপলিটিক্যাল যে স্টুডেন্টগুলো রয়েছে তারাও পলিটিক্সে ওভাবে ইনভলভ হবে এবং দেশের জন্য কাজ করবে। একজন জনপ্রতিনিধির যারা সংসদে যাবে, আইন প্রণয়ন করবে, দেশ চালাবে, এরকম একজন জনপ্রতিনিধির কাছে আপনি কোন গুণগুলো প্রত্যাশা করেন এবং আপনি যখন ভোট দেওয়ার সুযোগ পাবেন কোন গুণাবলীকে প্রায়োরিটি দিবেন? একজন জনপ্রতিনিধি, আমরা দেখতে পাই যে বিভিন্ন দল থেকে অনেক ফেস যারা হচ্ছে বিগত সময়ে অনেক ধরনের নির্যাতনের শিকার হয়েছিল বা হচ্ছে অনেক গুম খুনের শিকার হয়েছিল, তাদের ফ্যামিলি হারিয়েছিল বা বিভিন্ন মিথ্যা মামলার শিকার হয়েছিল, এরপর থেকে তারা যে এখন এসে একটা রাজনৈতিক জায়গায় বা হচ্ছে জনতার হয়ে কাজ করার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করে আবার নির্বাচনমুখী হয়েছেন, সেক্ষেত্রে আমি যে গুণাবলীগুলো চাইতাম, আমরা দেখতে পাই যে একজন প্রার্থী যখন নির্বাচিত হয় যেই দল থেকেই হোক, তারা দেখা যায় যে সুবিধা যেই ফ্যাসিলিটিসটা দেওয়ার কথা, এই যে ধরেন আমাদের দেশে যে এতটা হচ্ছে আপনার নিম্নবর্তী যে ফ্যামিলিগুলো, মধ্যবর্তী যে ফ্যামিলিগুলো, তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে কিছু ফ্যাসিলিটিস দেওয়া হয় এবং এই যে পথশিশু যে এত একটা সংখ্যা বাড়ছে, সেই ফ্যাসিলিটিসগুলো কিন্তু ওই সাধারণ মানুষগুলো পাচ্ছে না, পায় কারা? নিজ দলীয় মানুষগুলোর ধারায় কিন্তু ওই সুবিধাগুলো দেওয়া হয়, যার কারণে আমার দেশের একটা ছোট্ট শিশু বাচ্চা যে পড়াশোনা করতে চায়, যার স্বপ্ন সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার ওই স্বপ্নটা পূরণ করতে পারছে না। তো সেখান থেকে আমি অবশ্যই চাইবো যে তার মধ্যে এতটুকু স্বচ্ছতার একটা গুণাবলী থাকতে হবে, সে অ্যাটলিস্ট জনসাধারণের মধ্যে যেই তাদের যে অধিকার, তাদের যে ন্যায়পরায়ণতার সহিত যেভাবে তাদের অধিকার নিয়ে যে কাজ করা, সেসব নিয়ে কাজ করবে। লিজা, আপনার কাছে জানতে চাইবো আমাদের যেই স্কেলের তরুণ ভোটার আছে, যে পরিমাণ তরুণ ভোটার আছে, এদের ভোটে জাতীয় নির্বাচনে প্রভাবটা কেমন পড়বে? অবশ্যই জাতীয় নির্বাচনে তরুণদের একটি বড় অংশের একটি প্রভাব পড়বে, সেটা আমি যদি বলি অনলাইন অ্যাক্টিভিজম আর হচ্ছে অফলাইন অ্যাক্টিভিজম, দুইটাই এখানে অবশ্যই অনেক বড় একটা, আমরা তরুণরাই এই প্রভাবটার একটা সৃষ্টি করব বা আমরাই এটার একটা হচ্ছে উৎপত্তিদাতা বলতে পারি। সেটি হচ্ছে আমরা দেখতে পাই যে অনেকে
এটা আসলে তো রাজনীতির মাধ্যমেই হয়। অনেকে বিভিন্ন ধরনের মিথ্যা ন্যারেটিভ করে হচ্ছে, অনেকে হচ্ছে আপনার তার যেই একটা ইচ্ছা আকাঙ্ক্ষা বা তার যে একটা পলিটিক্যাল, তার যে নিজস্ব একটা আইডিওলজি বা সে যে জনতার জন্য কাজ করতে চায়, যে জায়গা থেকে যে প্রার্থী নির্বাচিত হয়েছে বা যে নির্বাচন করতে চায়, এই যে মিথ্যা ন্যারেটিভের কারণে তাকে অনেক ধরনের ব্লেমিংয়ের শিকার হতে হয়। সো আমরা তরুণরা যদি এই ধরনের, যেটাকে আমি যদি একদম সোজা কথাই বলি যে বট অ্যাটাকিং, যে এটা কিন্তু অনেক, আমরা এটা কিন্তু আমি আপনি বলতে পারি যে আমি ঝেড়ে ফেলে দিলাম, কিন্তু এটা কিন্তু ওই সাধারণ মানুষ, আমার গ্রামের যে সাধারণ কৃষক আছে, সেও কিন্তু এখন মোবাইল ফোন চালায়, সে যখন ফেসবুক বা ইউটিউব বলেন অনলাইনে যখন এইসব দেখবে, সে অবশ্যই মনে করবে যে না, নিশ্চয়ই এই প্রার্থীটা এরকম। বা আমরা এখন যদি আমরা একটা এ আর ভিডিও, কিন্তু ওই গ্রামের সাধারণ মানুষটা কিন্তু হচ্ছে বুঝতে পারে না যে এটা এআই নাকি এটা বাস্তবিক। তো এই যে বিষয়গুলা, তো এখান থেকে যদি আমরা তরুণরা একটু আরেকটু যদি হচ্ছে খুবই স্ট্রংলি এগুলো হ্যান্ডেল করি, বা হচ্ছে আমরা যদি একটা সৎ মানুষের, একটা স্বচ্ছতা মানুষের, একটা যোগ্য মানুষকে, একটা প্রার্থীকে ওই সুযোগটা করে দেই যে না, তাকে অ্যাটলিস্ট এ ধরনের ব্লেমিংয়ের শিকার হতে হচ্ছে না, সে তার মতিগতি বা তার যে উদ্দেশ্য সেভাবে সে এগোচ্ছে, সেক্ষেত্রে একটা অবশ্যই ভালো প্রভাব পড়বে। আপনি যদি কোনো জনপ্রতিনিধিকে পান, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, যারা জনপ্রতিনিধি হতে চান, এমন একজন প্রার্থীকে পেলে কি প্রশ্নটা করবেন? আমি যদি কোনো জনপ্রতিনিধিকে পাই, আমি আসলে মোটামুটি বাংলাদেশে এখন যে আমাদের যেই নির্বাচনের যেই প্রার্থীদের প্রত্যেক দল থেকে যে প্রার্থীদের যে একটা তালিকা প্রকাশ করা হয়েছে, আমি মোটামুটি তাদের সবাইকে না পারলেও বাংলাদেশের যে মূল যে অংশধারাগুলো আছে, মূল যে মহানগরগুলো আছে বা ঢাকা রাজধানী সহ মোটামুটি আমার একটা অবজারভেশন আছে। তো সেখান থেকে আমরা দেখতে পেয়েছি অনেকে দলীয়করণের কারণে যোগ্যতার ভিত্তিতে এর উপরে গিয়েও অনেককে দেয়া হয়েছে, আবার অনেক অযোগ্য, মানে যাদেরকে আমরা মনে করি, যাদের কাছ থেকে আমরা এখন অবধি এমন কিছু পাই নাই যে হচ্ছে যে জনতার জন্য কাজ করতে চায়, সাধারণ মানুষের জন্য কাজ করতে চায়। তো সেখান থেকে আমি যদি যে কাউকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান যদি পাই, সেখান থেকে আমি যদি প্রশ্ন করতে চাই, আমি তাকে এটাই প্রশ্ন করতে চাইবো যে হচ্ছে এই 5 বছর ক্ষমতা থাকাকালীন আপনি আপনার স্বচ্ছতাকে কিভাবে তুলে ধরবেন। যে মানুষ, যে ব্যক্তি, আমি যখন নিজে ভোট দিব, একটা ব্যক্তি দেখেই ভোট দিব, যে ব্যক্তি তার স্বচ্ছতার জায়গা জনগণের সামনে তুলে ধরতে পারবে, আমরা মনে করবো যে না, আগামী 5 বছর এই জেলাটা বা এই মহানগরটা তার হাতে নিরাপদ, এবং এভাবেই সে কাজ করে যেতে পারবে। আচ্ছা, এত কিছুর মাঝেও যেহেতু আপনি নতুন ভোটার, আবার ভোটের বিভীষিকাময় অবস্থাও দেখেছেন, আপনার কি এরই মাঝে কোনো অনীহা জেগেছে যে না, ভোট দেব না, আমি একজনের ভোটে কি হবে, এই জাতীয় কোনো অনীহা আসছে কিনা? না না, আমি একটু যদি বলি আমার পরিবার থেকে একটু বলি। আমার পরিবারে হচ্ছে আমরা অনেকদিন ধরে খুব আলাপ আলোচনা করছিলাম, কারণ আমরা তো আসলে পড়াশোনার পারপাসেই মহানগরে বা হচ্ছে শহরে থাকা হয়, সো গ্রামে গিয়ে তো আমরা ভোটটা দিব, কজ আমি তো ধরেন আমি 300 আসনের ভোটার। তো সেখান থেকে আমরা খুব একটা উৎসব পরিবেশ মুখরভাবে আমাদের পরিবারের সবাই মিলে আলোচনা করছিলাম যে আমরা কিভাবে যাব, কিভাবে গিয়ে ভোট দিব, কাকে ভোট দিব। এই যে একটা উৎসাহ, এটা কিন্তু আমাদের আগে ছিল না। সেখান থেকে এখন বলতে পারি যে না, আমরা আসলে খুবই ইন্টারেস্টেড এবং আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। আমরা ওটা আশা করি যে না, আমরা ওই যেই ব্যক্তিকে দেখে ভোটটা দিব, সে অ্যাটলিস্ট আমাদের আকাঙ্ক্ষা, আমাদের জনসাধারণের আকাঙ্ক্ষাকে এই দেশের সামনে তুলে ধরবে এবং সেই মোতাবেক কাজ করবে। এ পর্যায়ে আমরা যাব আমাদের পরবর্তী আলোচক চৌধুরী সাইফুল ইকবালের কাছে। আপনি তরুণ ভোটার, একেবারে নবীন ভোটার হিসেবে যে ভোট দিবেন, আপনার ভিতরে যে আগ্রহ রয়েছে, যে উদ্দীপনা রয়েছে, এ সম্পর্কে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। নতুন ভোট দিব, জীবনের প্রথম ভোট, খুবই উৎসাহী এবং আগ্রহী যে দেশের নীতি নির্ধারণে সরাসরি নিজেকে ইনভলভ করতে পারবো এবং দেশের যে পরবর্তী 4টা বছর কীভাবে চলবে এটা নিজ থেকে ডিসাইড করতে পারবো যে আমি কোন প্রার্থীকে আমি ভোট দিতে যাচ্ছি এবং সে কতটুকু যোগ্য, এবং আমি যোগ্য প্রার্থী দেখেই ভোট দিচ্ছি। আপনার দৃষ্টিতে তরুণদের ভোট কেন গুরুত্বপূর্ণ? এই ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে আমরা দেখতে পাই সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে তরুণ, এবং তরুণরা আসলে যেভাবে এই 24 জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখতে পাই যে স্পিরিটটা নিয়ে আসলে স্বৈরাচারের পতন করেছে, তো সেদিক দিয়ে তরুণরাই আসলে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পায় যে জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে, দেশটা আসলে কোন দিকে যেতে পারে, দেশের উন্নতিটা কেমনে হবে। আসলে তরুণরাই আসলে বর্তমানে যে আধুনিক যুগ সেটার সাথে কিন্তু তাল মিলিয়ে তরুণরাই চলছে, এবং তরুণরাই ডিসাইড করতে পারবে যে দেশের জন্য, দেশের জনগণের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ আরও বাড়ানো উচিত কিনা, যদি উচিত হয়ে থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কী হওয়া উচিত? রাজনীতিতে তরুণদের আশা আরও বেশি করে আসা উচিত, কারণ
এখন শিক্ষা প্রতিষ্ঠানে যদি দেখা যায় যেমন ক্যাবিনেট নির্বাচন হয় এবং সংসদীয় যে নির্বাচনগুলো আসলে আমরা বিশ্ববিদ্যালয়ে দেখে থাকি, অনেক সময় দেখা যায় এগুলো স্কুল লেভেলে কিন্তু অত বেশিভাবে নাই। ক্যাবিনেট নির্বাচন যদি হয় এবং ছাত্র সংসদ নির্বাচন যেটা হ্যাঁ বলে। ছাত্র সংসদের নির্বাচন এবং শিক্ষকদের একটা ওখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে যে শিক্ষার্থীদেরকে আসলে এই যে রাজনৈতিক যে পরিস্থিতি সেই সম্বন্ধে একটা আলাদা করে কোনো একটা পাঠ এবং আলোচনা সভা এরকম কোনো একটা সেমিনার আয়োজন করা এবং শিক্ষার্থীদেরকে মোটামুটি ধারণা দেওয়া যে আসলে নির্বাচন কিভাবে হয়, প্রসেসটা আর কি। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যারা এবার ভোটে প্রার্থী হবেন, ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি কোন কোন গুণাবলীকে প্রাধান্য দেবেন? আসলে প্রার্থী নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে একজন প্রার্থীকে আমি প্রথমেই যেটা প্রাধান্য দেব সেটা হচ্ছে সততা। একজন প্রার্থী যদি সৎ না হয় তাহলে কিন্তু সে জনগণের জন্য আর কী কাজ করবে এটাই। কিন্তু সততার সাথে তার অবশ্যই দক্ষতাটা প্রয়োজন, কারণ একজন মানুষ দেখা যাচ্ছে সৎ কিন্তু সে দক্ষ না, তাহলে কিন্তু দেখা যাবে সে কিছুই করতে পারবে না। এবং সেই সাথে যোগাযোগ একটা বিষয় আছে যে আমি সাধারণ জনগণের সাথে আমার যোগাযোগ কতটুকু আছে এবং মানুষ আমাকে কতটুকু পাচ্ছে, এটা আমি মনে করি যে এখানে সততা, দক্ষতা এবং যোগাযোগ তিনটাই একসঙ্গে প্রয়োজন, তবে সততাকে বেশি প্রাধান্য দেব। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাটা কেমন হবে? হ্যাঁ, আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভূমিকা সেটা কত বড়ভাবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম যদি না হতো তাহলে আমি মনে করি যে আমাদের যে ছাত্র জনতা যে স্পিরিট ওটা কিন্তু কমে যেত। আমরা দেখতে পেয়েছি যে আমাদের ভাইদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, এই যে ফেসিজমগুলো আমরা আসলে ভিডিওগুলো অনলাইনের মাধ্যমে অনেকে দেখতে পেয়েছি এবং সেই সাথে উৎসাহিত হয়েছি যে স্বৈরাচারের যে পতন করব সেটা। সো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকাটা আসলে সোশ্যাল মিডিয়া আসলে রাখছে। তো সোশ্যাল মিডিয়াতে আসলে আজকাল অনেক ধরনের ভিডিও আমরা দেখি, সেটা ভালো খারাপ, যেমন এর মাধ্যমে বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাই। সো এখানে আমরা আসলে একজন প্রার্থী তার নেচার কি, একজন প্রার্থীর ব্যাকগ্রাউন্ড কি, একজন প্রার্থী আসলে কি এর পূর্ববর্তী সে কী করেছে এবং সেই মানুষটা কীরকম আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো আমি মনে করি সোশ্যাল মিডিয়া আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। নারী ভোটারদের সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি, তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিটা কেমন? কারণ প্রায় অর্ধেকের মতো আমাদের নারী ভোটার আছেন। হ্যাঁ, আসলে নারীদের অবশ্যই যে সমস্যাগুলো, অনেক ধরনের নারীদের সমস্যা আছে, নারীদের অবশ্যই চাহিদা আছে, সে আসলে তার জায়গা থেকে সে অবশ্যই বড় একটা ভূমিকা রাখবে এই নির্বাচনে, যে সে নিজে প্রার্থী প্রাধান্য দিতে পারবে এবং সে নিজের যে অধিকারটা নিশ্চিতের জন্য সে অবশ্যই সেখানে অংশগ্রহণ করবে নির্বাচনে। এটাই। আমাদের নারীরা কি স্বাধীনভাবে এই মতামত অনুযায়ী ভোট দিতে পারেন নাকি পরিবার কোনো প্রভাব ফেলে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে? আমরা আসলে এটা বিগত 16 বছর দেখে আসছি যে ভোটে নারী বলেন পুরুষ বলেন তেমন স্বাধীনভাবে কিন্তু ভোট আসলে দিতে পারে নাই। নারীরা আসলে বর্তমান যে পরিস্থিতি সেটাতে স্বাধীনভাবে আসলে ভোটটা দিতে পারবে বলে আশা করছি। আপনার একটা ভোট, আপনার কি কোনো মনে হয়েছে আমার এক ভোটে কী হবে, ভোট দেবো না? মানে ভোট তো এখনও দিতে পারেন নাই, সামনে ভোট দিবেন, এই বিগত সময়ে এটা কি আসছে যে আমার এক ভোটে কী হবে, আমি ভোট না দিলে কী হবে, এই জাতীয় অনীহা আসছে কিনা? বা আপনার বন্ধুবান্ধব পরিচিত কেউ বলছে কিনা ভোট কেন্দ্রে যেতে হবে না, আমাদের এক ভোটে কী হবে, এই জাতীয় কোনো কথা আছে কিনা? ব্যক্তিগতভাবে আমার মনে প্রশ্নটা জাগে নাই যে আমি যে আমার একটা ভোটে কী হবে, কারণ আমার একটা ভোটই আসলে নির্ধারণ করতে অনেক সময় দেখা যায় একটা ভোটের কারণে কিন্তু ডিসিশন চেঞ্জ হয়ে যায়, প্রার্থী জয়ী চেঞ্জ হয়ে যায়। সো ওই জায়গায় আমার আসলে এটা আসলে মনে আসে নাই যে আমার একটা ভোটে কী হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা আমাদের চারজন অতিথির কাছে নির্বাচন নিয়ে, ভোট নিয়ে তাদের যে চিন্তাভাবনা আছে, তাদের যেই সারাউন্ডিং এরিয়া আছে, তাদের আশপাশে যারা আছে তাদের চিন্তাভাবনা ওনারা শেয়ার করেছেন। এখন এই ভোটের মাধ্যমে যে পরিবর্তনটা হয়, বাংলাদেশ কোন দিকে যাবে, নতুন ভোটাররা বাংলাদেশকে কোন পর্যায়ে দেখতে চায়, কেমন বাংলাদেশ তারা দেখতে চায়, আমরা একে একে আমাদের অতিথিদের কাছ থেকে আবার শুনব। জনাব তন্নি, আপনি বাংলাদেশকে এই ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে যে পরিবর্তনটা আপনারা চান, কেমন বাংলাদেশটা দেখতে চান? এর থেকে আরেকটু উন্নত, একটু বেটার, যেমন তরুণদের জন্য কর্মসংস্থান এবং যে নারীরা বাসায় কাজের পাশাপাশি হচ্ছে যে বাইরেও কাজ করে, ওদের হচ্ছে একটু সেফটি। তারপরে আমাদের নারীদের তো তেমন সেফটি নেই। আমি ফার্স্টে বলবো যে আমাদের নারীদের সেফটিটা যাতে আরেকটু স্ট্রং করা হয়। আমরা নারীরা যাতে লেট নাইট অনেকে হচ্ছে জব করতে পারে না, তো ওই অনুযায়ী যাতে লেট নাইট জবটাতে
যাতে একটু সিকিউরিটি একটু স্ট্রং করা হয়। তো এখন আমি জাস্ট এটাই বলবো যে আমাদের সেফটিটা যাতে ম্যাটার করে, আমাদের নতুন বাংলাদেশ হচ্ছে আমাদের যাতে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা, কর্মসংস্থান তৈরি করা, এটা হচ্ছে নারীদের নিরাপত্তা। জনাব অতিথি লিজা। আমি একটি কথাই বলতে চাই, আমরা আসলে নিজের দেশ, সাধারণ জনগণ অনেক কথাই বলেছি, এর বাইরে কিছু আমাদের বাংলাদেশের কিছু বিষয় আছে। একটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে আমরা গত 16 বছর দেখেছি যে আমরা কোনো একটি দেশের মুখের মধ্যে ঢুকেছিলাম, এরকম একটা বিষয় ছিল। সো আমরা এটাই প্রত্যাশা করব, আলটিমেটলি এটা যেহেতু গণতান্ত্রিক একটি দেশ, যে কোনো একটি রাজনৈতিক দলই ক্ষমতায় বসবেন, যাতে হচ্ছে এটা আমার দেশ, আমার আপনার আমাদের দেশ, এই দেশে কি হবে আমি আপনি আমরা ডিসিশন নেব, যাতে কোনো ধরনের বহিরাগত বা হচ্ছে আশেপাশের প্রতিবেশী গিভ অ্যান্ড টেক সম্পর্ক হবে, এর বাইরে যাতে আমার দেশের কোনো ডিসিশন মেকিং বা আমার দেশের জনগণ কি করবে না করবে, আমরা কি করবে, এই বিষয়ে যাতে কোনো হস্তক্ষেপ না হয়, এতটুকুই প্রত্যাশা করি। চৌধুরী সাইফুল ইকবাল। আমি আসলে চাই যে আমাদের দেশটা ভবিষ্যতে কোনো ধরনের অন্য দেশের বা হচ্ছে আধিপত্যবাদ এখানে বিস্তার না হোক, অন্য কারো কন্ট্রোলে না হোক, সম্পূর্ণ আমাদের জনগণই ডিসাইড করবে যে আমাদের দেশটা কি করবে না করবে, কতটুক উন্নত হবে, সেটা আমরাই ডিসাইড করব। আমরাই দেশের ডিসিশন মেকিংয়ে যে পলিসি মেকিং বলেন, সব জায়গায় আমরাই ভূমিকা রাখবো, এটাই। জনাব জিলান। জি ধন্যবাদ। আমি আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পরবর্তী যে নির্বাচন আসতে চলেছে, সেই নির্বাচনের মাধ্যমে আমাদের বাংলাদেশে একটি সরকার গঠিত হবে। তো সেই সরকার গঠনের মধ্য দিয়ে আমি এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করছি যেখানে হচ্ছে দলীয় ক্রন্দল থাকবে না, মারামারি, হানাহানি ইত্যাদি বিষয় আমাদের নতুন বাংলাদেশে থাকবে না। এছাড়া আরেকটা জিনিস চাই, যে কারণে হচ্ছে আমাদের ভাই উসমান হাদি জীবন দিয়েছেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে, আমাদের উসমান হাদি ভাই শহীদ হয়েছেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। তো আমরা চাই না এমন কোনো বাংলাদেশ হোক যেখানে আমরা অন্য কোনো দেশের অধীনে থাকব, আমাদের দেশের কোনো ডিসিশন মেকিংয়ে অন্য কোনো দেশ এসে হস্তক্ষেপ করবে। আমরা এমন কোনো বাংলাদেশ চাই না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে আমার দেশের সকল সিদ্ধান্ত আমি, আপনি এবং আমরাই সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করব। এবং আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে হচ্ছে প্রত্যেকের জন্য তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তরুণদেরকে তাদের মেধা অনুযায়ী তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। যেসব তরুণরা যেসব দিক দিয়ে ইন্টারেস্টেড, কেউ দেখা যাচ্ছে রোবট বানাচ্ছে, কেউ দেখা যাচ্ছে বিভিন্ন হাতে তৈরি বিভিন্ন জিনিস তৈরি করছে, এক একজনের এক এক রকম সৃজনশীলতা থাকে, তার উপর ভিত্তি করে তরুণদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। এবং বিশেষ করে নিরাপত্তার বিষয়টা, নারীদেরকে নিরাপত্তার যে বিষয়টা রয়েছে, নারীদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এমন একটা বাংলাদেশ চাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের 4 জন অতিথি জীবনের প্রথম ভোট দিবেন। প্রথম ভোটার হিসাবে ওনারা ওনাদের চাহিদার কথা বলেছেন, আমাদের কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছেন, আধিপত্যবাদ বিরোধী অবস্থানের কথা বলেছেন, জনগণের স্বাস্থ্য নিরাপত্তা, শিক্ষা নিরাপত্তা এবং যে ইনোভেশনগুলো আছে এগুলো যাতে সরকারি পর্যায়ে নার্সিং হয়, যাতে প্রমোট করা হয়, এ দাবি ওনারা তুলেছেন। আসুন, আগামী 12 ফেব্রুয়ারি আমাদের যেই অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন আছে, এটি শুধু ভোটের দিন নয়, তরুণদের দায়িত্ব নেওয়ার দিন। তরুণরা দায়িত্ব দিবে সেদিন, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার যে কারিগররা রয়েছেন তারা তরুণদের দায়িত্ব গ্রহণ করবেন। 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আজ এ পর্যন্তই। নতুন ভোটারদের নিয়ে অন্য কোনো একদিন আবারও উপস্থিত হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।